হাই বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ওই সবাই একটু ঠিকঠাকই আছে। তো আমি তোমাদের ভেবেছিলাম কদিন আগে আসবো, কিন্তু মন মেজাজ সেভাবে কোনোটাই ঠিকঠাক ছিল না বলে আমি আসতে পারিনি। হ্যাঁ, আর তোমরা জানো না মানে আমার মন মেজাজ কেন খারাপ বা কিছু। আমি তো কোনো কিছু পোস্টও করিনি, কিছু দিও নি, জানো না। তো ওর জন্য ভাবলাম না, বলতে তো হবে, মানে আমার যে ভালোগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। খারাপও শেয়ার করেছিলাম, এমন না যে খারাপও শেয়ার করিনি, খারাপ মানে গুলোও শেয়ার করেছি। এবার যেটা হয়ে গেছে সেটা মানে শেয়ার করার মতো সেই পরিস্থিতিতে সত্যি ছিলাম না, ওর জন্য আমি শেয়ার করতে পারিও নি। আর ভেবেছিলাম আজকে বলবো, কাল বলবো, পরশু বলবো, এরকম করে করে আর বলা হয়ে ওঠেনি। হ্যাঁ, তো যাই হোক, নানা প্রবলেমের মধ্যেও ছিলাম, ওর জন্য হয়নি। তারপরে কি বলবো, যে বলার একটা মাইন্ড থাকে না, সেই মাইন্ডটাও আমার ছিল না, তোর জন্য আর আসতে পারিনি। তো সেটা হচ্ছে বলি, আমার শাশুড়ি মা নেই, মানে উনি তোমার 10 তারিখ, হ্যাঁ সোমবার 10 তারিখ, মানে রবিবার না 3 দিন, শুক্রবার থেকে, হ্যাঁ শুক্রবার থেকে শরীরটা একটুখানি খারাপের দিকেই চলছিল। হ্যাঁ, বুঝতেই পারছিলাম হয়তো চলে যাবেন বা এত তাড়াতাড়ি চলে যাবেন এটা ভাবতে পারিনি। হ্যাঁ, যাই হোক, শরীর খারাপ ছিল। আমি তোমাদের কাছে সত্যি কথা বলতে আমার শাশুড়ি মার আমি কিচ্ছুই শেয়ার করিনি। আমি তোমাদেরকে একটা জিনিস মানে ভিডিওটা দিয়েছি, তারপরে তো আমি আর ভিডিও দিইনি, ওই ভিডিওটাই আমি করতে পেরেছিলাম, আর আমি কোনো ভিডিও করতে পারিনি। মানে তোমরা যে ওই ভিডিওটা দেখেছো, ওই যে শুয়ে রয়েছে বা কিছু, আমার বাড়িতে আসার পর থেকে একদিনই উঠতে পেরেছিল, তারপর থেকে না উঠতে পারতো না। আর আমি তোমাদের বলেছিলাম না, জল ছিল পেটে, মানে সমস্যাটা তো আমার শাশুড়িমার লিভারটা খারাপ হয়ে গেছিলো। হ্যাঁ, আর ওই লিভারটা খারাপ হওয়ার ফলে পুরো বডিতেই জল হয়ে যেত, বা যখনই জল হয়ে যেত পেটটা ফুলে যেত অটোমেটিক। এবার তখন আর বিছানা থেকে সে নামতে পারতো না। এরকম অনেকবারই হয়েছে, জল বের করে আনার পরে ঠিকঠাকভাবে হাঁটতে চলতে সবই পারতো। তারপর লাস্টের দিকে না আর পারিনি, 4 বার জল ফেলেছি, একবার বাড়িতে ফেলেছি, সেটা আমি তোমাদেরকে সত্যি আমি দেখাইনি। পার্থ বলেছিল ওগুলো দেখানোর কোনো দরকার নেই, আর আমিও চাইনি ওগুলোকে দেখানো, মানে আমার সেই মানে মেন্টালিটি ছিল না যেগুলো আমি তোমাদেরকে দেখাই। তো আমারই এই বাড়িতেই মানে নার্স আয়া মানে আয়া তো, হ্যাঁ আয়া তো ছিলই, নার্সও ছিল, ডক্টরও ছিল, সব নার্সিংহোম থেকে এনে বাড়িতেই ট্রিটমেন্ট করানো হতো। হ্যাঁ, যেহেতু নিয়ে যাওয়ার মতো আর সেইভাবে পরিস্থিতি ছিলই না, আর যতবার নিয়ে গেছি ততবার গাড়িতে করেই নিয়ে গেছি। পেয়ারলেসে দেখানো হতো, তোমাদেরকে বলেছিলাম, অ্যাপেলও মনে হয়, যাই হোক ওদিকেই হবে, পেয়ারলেস, হ্যাঁ পেয়ারলেসে দেখানো হতো। তো তারপরে ওনারাই ওখান থেকে বললো আর আনতে হবে না। যাই হোক, এই কথাগুলো আমি তোমাদেরকে বলতে পারিনি। ওখান থেকে বললো আর আনার দরকার নেই, কাছে পিঠেই দেখে নাও, কারণ এখানে আনলে তো অনেকটা খরচা হয়ে যায়, তার মধ্যে অনেকটা দূর হয়ে যায়, অনেকটা জার্নি হয়ে যায়, ওনার পক্ষে নেওয়ার ক্ষমতাটাও কমে আসছিল। তো যাই হোক, তারপরে বাড়িতে সমস্ত কিছু করা হয়, বাড়িতেই সমস্ত কিছু ট্রিটমেন্ট বলো, সমস্ত কিছু, জল ফেলার ব্যবস্থাও বাড়িতে করা হয়। অ্যালবুমিন দিতে হতো। হ্যাঁ, অ্যালবুমিনের দাম তো তোমরা অনেকেই জানো, তোমরা নেটে খুঁজে দেখো। একদিনে মানে একটা দিলে হতো না, 2টো দিতে হতো, যেহেতু আমার শাশুড়িমার লাস্টে গায়ের রক্তটাও জল হয়ে গেছিলো, ওর জন্য 2টো করে দিতে হতো। না, ওটা যদি না দেওয়া হয় তাহলে জল বের করা যেত না, নিতে পারবে না। তো যাই হোক, এরকম চলছিল, আমি ওর জন্য ভিডিওতে সেভাবে কিছু বলতাম না। হ্যাঁ, মন মরা থাকতাম, অর্ধেক দিন ভিডিও দিতাম না তোমাদের। তারপর বললাম না যে আমি ভিডিও দিতে পারতাম না, আমার এতটা চাপের মধ্যে থাকতে হতো, সত্যি আমি ভিডিও যে তোমাদের দেবো, তোমাদের সাথে কথা বলবো, সেই এনার্জিও আমার মধ্যে থাকতো না। যতই হোক, ভালো তো বাসতাম, এমন তো না যে আমি ভালোবাসতাম না। দেখেছই তো, যখনই শরীর খারাপ হয়েছে, যখনই কিছু হয়েছে, এ বাড়ি ও বাড়ি, দেখেছই তো, সব সময় গিয়ে দেখেছি। হ্যাঁ, আমার পক্ষে যতটা করার আমি তো সত্যিই করেছি। আমি এখানে এসে থাকতেও বলতাম, মা শুধু এই কথাটাই বলতো, ভিটে ছেড়ে আমার যেতে ইচ্ছে করে না, তোর বাবু তো এখান থেকে গেছে, তার জন্য ভালো লাগে না। তারপর লাস্টে চলে এসেছিল, বললো না আমাকে নিয়ে চল। তারপর আমরা তো নিয়ে এসেছিলাম, সেটাও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। আমি টোটো করে তাকে নিয়ে এসেছিলাম, আমি সেটাও তোমাদেরকে ভিডিও করে দেখাইনি। ওগুলো আমার সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগতো, ওর জন্য আমি ভিডিও করে দেখাইনি। আমি যখন বাড়িতে এনেছি তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম, তখন তিনি কিন্তু ওই আমার ওই খাটে বসেছিল, তখন বসতে পারতো, উঠিয়ে চেয়ারে বসালে বসতে পারতো।
তারপরে একদমই পারলো না। তো যাই হোক ওইভাবেই ছিল, তার মধ্যে না বেরশুল হয়ে গেছিলো, এপাশ ওপাশ ঘুরে শুতো তো, আর এক কাতে শুতো, এবার ওর জন্য না বেরশুল হয়ে গেছিলো। বেরশুলের তো একটা জ্বালা থাকে, প্রচুর জ্বালা। হ্যাঁ, ভাইকে দেখে একটুখানি বুঝতে পারি আমার ভাইয়ের হয়তো সেই সেন্সটুকু নেই, ওর জন্য আমার ভাই জ্বালা যন্ত্রণাটা একটু কম পেয়েছে। কিন্তু যেহেতু ওনার সেন্স ছিল, তো রাত্রে প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা হতো, ব্যথা করতো। আমি আর পার্থ না ডিভাইড করে নিতাম যে আমি 1টা থেকে 2টো অবধি, মানে 10টা থেকে আমি 2টো অবধি বা 1টা অবধি থাকবো, বা তারপরে তুমি থাকবে। আমরা ওইভাবেই দেখেছি, সেগুলো আমি তোমাদেরকে বলিনি, আজকে বলছি। আজকে যেহেতু তিনি নেই, আজকে বলছি আমরা এইভাবে দেখাশোনা করতাম, কারণ তাকে এপাশ ওপাশ ঘোরাতে হতো তো, আর জ্বালা করলে না থাকতে পারতো না, তখন আমাদেরকে ডাকতো, আর আমি তখন এইভাবেই দেখা সাক্ষাৎ করতাম। তার মধ্যে না কফ, মানে পেটে যেহেতু জল জমে যেত, ওর জন্য না প্রচুর পরিমাণে না কফ কাশি হয়ে যেত। এক এক সময় না মানে দম আটকে যাচ্ছে, আমার মনে হচ্ছে দম আটকে যাচ্ছে, আমি তো কাউকে দেখিনি এইভাবে। এবার না গাদা গাদা কফ বের করতো, আমি ভয় পেয়ে যেতাম। এদিকে আমি আর পার্থিব বাড়ি থাকতাম, পার্থ তো বাড়ি থাকতো না। এক সময় মাকে ফোন করে বলতাম, ওমা এরকম করছে, কি করব। সেই গালের মধ্যে থেকে না কফ বার করতাম টেনে টেনে, তারপরে মুখ ধোয়াতাম, তারপরে গিয়ে একটু দরজাটা একটু দিয়ে দিত শোনা, তারপরে গিয়ে একটুখানি ঠিকঠাক ফিল করতো, তারপরে আমি আবার বলতাম ঠিক আছো ঠিক আছো। আমার না ভয় লেগে যেত, ওরকম করতো, জানো না, এরকম অনেকবার করেছে। তো যাই হোক এইভাবেই ঠিকঠাক করে অনেকটা দিন রাখলাম। যদি কি বলো তো, জলটা যদি না জমতো না পেটে, তাহলে আমার শাশুড়ি মা 100 ক্রস করে নিত, সত্যি বলছি 100 ক্রস করে নিত। আর 2 বছর বাকি ছিল 80 হওয়ার জন্য, তো 100 ক্রস করে নিত। যেহেতু লিভারটা খারাপ হয়ে গেল, জল জমে গেল, ওর জন্য শরীরটা অনেক খারাপ হয়ে গেল, তার জন্য আমি সেভাবে ভিডিও করতে পারতাম না, রাত জাগা পড়ে যেত, তো দিনেও সেভাবে ঘুমাতে পারতাম না। আর এক এক সময় আমার যে আয়া দিদি ছিল, অনেক সময় তার কাছে খেতে চাইতো না, বা আমিও তাকে বারণ করতাম যে দিদি খাওয়াতে হবে না, আমি নিজেই খাওয়াবো, আমিও খাওয়াতাম, যেমন থাক আমি খাওয়াচ্ছি। আমি তো এমন না যে আমি ওনার জন্য কিছু করিনি, মাঝে মাঝে আমার তখন মনে হতো না আমিই খাইয়ে দিচ্ছি। লাস্টের দিকে খাওয়াটাও কমে গেছিলো, সবসময় বলতো দই দিয়েই ভাত খাবো। আর যখন প্রথম এসেছিল তখন বললো মামনি আমাকে এটা খাওয়াবি, মামনি ওটা আমাকে খাওয়াবি। আমি সত্যি কথা বলতে আমি সব খাইয়েছি, জানো, বিরিয়ানি খেতে চেয়েছে খাইয়েছি, লুচি খেতে চেয়েছে খাইয়েছি, কড়াইশুঁটির কচুরি খেতে চেয়েছে খাইয়েছি, মানে যা খেতে চেয়েছে সমস্ত কিছু আমি খাইয়ে দিয়েছি। আমার সত্যি তার জন্য কোনো দুঃখ নেই যে আমি ওনাকে খাওয়াতে পারিনি। চপ খেতে ভালোবাসতো, পার্থ বকাবকি করতো, আমি না লুকিয়ে খাওয়াতাম, আমি সব লুকিয়ে খাওয়াতাম। আমি বলতো তুমি এখন খেয়ে নাও, যদি এসে আবার বকাবকি করে, শুনতে পেলে পার্থ বলতো কেন খাইয়েছ, আমার শরীরটা খারাপ হবে। আমি তো বুঝতে পারছি যে তার তো সময় নেই, আমি খাইয়ে দিতাম। বলতো মানে খুব ভালো খেয়েছি, আমাকে এটা বলতো। তো কি করব, সেদিন সকালবেলায় রাত্রে 2টো অবধি জেগেছিলাম। তারপরে পার্থ গিয়ে মানে মায়ের কাছে গিয়ে আদর টাদর করছে, মাথায় হাত বোলাচ্ছে। পার্থ একটু মাকে একটু বেশি ভালোবাসে, আগাগোড়াই বরাবরই। আমি যবে থেকে বিয়ে করে গেছি আমি তবে থেকেই দেখতাম ও মাকে একটু বেশি ভালোবাসে, ওর মাকে। আর ওর মাও কিন্তু ওকে ততটাই ভালোবাসে। মাথায় হাত বোলাচ্ছে, গায়ে হাত বোলাচ্ছে, হাতে পায়ে যন্ত্রণা করতো, পার্থ তেল মালিশ করে দিত। আমার যে আয়া দিদি ছিল সেও মালিশ করতো, ও মিথ্যে কথা বলবো না, সেও করতো, সবাই করতো। আমি গা হাত পা টিপে দিতাম। আবার অনেক সময় বলতো মামনি ঠান্ডা বরফ সেক দিতাম, তো ওই যেখানটায় বের শুরু হয়ে গেছিলো ওখানে দিতাম। বলতো আমি না নিতে পারছি না, ওকে বারণ কর না। আমি তখন বলতাম, ওই যে আমার যে দিদি ছিল লক্ষ্মী দেওয়া, না থাক দিতে হবে না, ছেড়ে দাও। বলছে না দিদি, না দিলে শোকাবে না, ডাক্তারবাবু বলেছে। আমি থাক, কষ্ট পাচ্ছে তো, দরকার নেই, দেওয়ার দরকার নেই, মামনি তুই বারণ কর। আমি বারণ করতাম। যা যতটুকু পেরেছি করেছি, জানি না কতটুকু করতে পেরেছি জানি না, কিন্তু যেটুখানি পেরেছি করার চেষ্টা করেছি, ঠিক আছে। শুধু আমার একটাই মানে কি বলবো, একটা জিনিস দেখলাম, আমরা যখন কোনো মুভি দেখি না, সেই মুভির একটা এন্ড থাকে, তো আমি শুধু এর বাবা মার একটা এন্ড দেখতে পেলাম, যে জীবনেরও এন্ড থাকে। বাবা যখন চলে যায়, আমার শ্বশুর মশাইয়ের কথা বলছি, যখন চলে যায় তখন ছেলেকে আশীর্বাদ করে গেল যে বাবা আমি তো আর বাঁচবো না বেশি দিন, ভালো থাকিস, এটা বলে গেল। 7 বছর আগে আমার শ্বশুর মশাই চলে গেছে, আর মা তো এই গেল।
28শে ফেব্রুয়ারি পার্থর জন্মদিন। তো সেদিনকে খুবই শরীর খারাপ। তো আমি গিয়ে বললাম, কষ্ট হচ্ছে তোমার? খুব শ্বাসকষ্ট ছিল তখন, ইনহেলারও এনে দিতাম। তো ইনহেলার দিতাম। আমি ইনহেলার দিতে জানতাম না। একদিন সন্ধ্যাবেলা খুব শ্বাসকষ্ট রয়েছে, আমি কি করব? তারপরে আমি পার্থকে বললো যে তুমি এইভাবে দাও, আমি ওইভাবে দিলাম। তারপর আমি দেওয়াটা শিখলাম, দিলাম। আর খুব প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো। সেদিনকে সকালে ওরকম কষ্ট হয়েছে, ঘুম থেকে উঠে গিয়ে বলছি কষ্ট হচ্ছে? বলছে হ্যাঁ। কোথায়? আমার বুকে যত কষ্ট। আমি বললাম ও, তাহলে কি করবো? হসপিটালে যাবে? না, আমি হসপিটালে যাব না। আর এইগুলো বললাম। হসপিটালে যেতে চাইতো না, অনেকবার গেছে তো, ওই জন্য যেতে চাইতো না। এবার সেদিনকে ছেলের জন্মদিন, বললাম আজকে তো তোমার ছেলের জন্মদিন, তুমি আশীর্বাদ করবা না? বললো ডাক। তা আমি ডাকলাম, ডেকে বললাম যে মাথায় হাত বুলিয়ে বলো, মানে আশীর্বাদ করো যে ভালো থাক বা কিছু। তো আশীর্বাদ করলো, বললো বাবা ভালো থাক, আর ভালো থাক, আমাকে ছেড়ে দে। তখন না সেদিন আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিল। আমি তখন বললাম এরকম বলছো কেন? আজকে তুমি আছো, আমাদেরকে দেখতে পাচ্ছ, আমাদের মাথার উপর তুমি রয়েছো, তুমি যদি চলে যাও আমরা তো মানে মাথার ছাদটা তো চলে গেল। বলো। বলছে আমি তো পারছি না মামনি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমার বুকে কষ্ট হচ্ছে, আমি সবই বুঝতে পারছি। তবুও বললাম, চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আমার যে কাজের দিদিটা, সেটাও তিনিও কাঁদতেন। তারপর চলে গেল। তারপর ওরকমভাবেই ছিল। তারপর 10 তারিখ সকালবেলায় মানে এক পাশে থাকতো, তো এপাশ ওপাশ করিয়ে দেওয়া হতো, তো এপাশ করিয়ে দেওয়া হয়েছে। তখনই দমটা বেরিয়ে যাচ্ছে। আমি আমার লাইফে আমার শাশুড়িকেই আমি দেখলাম ওইভাবে চলে যেতে গেল। আমি তখন বললাম মা মা করে চিৎকার করলাম, কথা তো বলতেই পারলো না। সকালবেলা চা বিস্কুট খাইয়েছিলাম, চা করে দিয়েছিল পার্থ। আমি তো আবার চাটা করতে পারি না, ও করে দিয়েছিল। তাহলে চাটা খাবে? বললো খাওয়া। মাথা নাড়িয়ে বলছে, কথা বলতে পারতো না। মাথা নাড়িয়ে বললো হ্যাঁ খাবো। আমি খাইয়ে দিলাম চা বিস্কুটটা। তারপর খাওয়ানোর পর আমি বললাম কিছু বলবা? না কিছু বলবে না। মাথা নাড়িয়ে বললো কিছু বলবো না। আমার দিকে দুবার তাকালো, বললো কিছু বলবো না। বললো যে আমাকে এখন আর পরিষ্কার করাতে হবে না। হচ্ছে না, রাতে হিসি ফিসি করেছো, চাদর ফাদরও তো ভিজে গেছে, আমি তো পাল্টে দিয়েছি, আবার ভিজে গেছে, তো লক্ষ্মী দিয়ে এসছে পাল্টে দিই, তা তুমি একটু পাল্টে নাও, পরিষ্কার করে থাকলে তো ভালো। বলো। তা বললো ঠিক আছে। মাথাটা নাড়িয়ে বললো ঠিক আছে। তা আমি বললাম লক্ষ্মীটা আমার চা বিস্কুট খাওয়ানো হয়ে গেছে, তাহলে তুমি একটু পরিষ্কার করে দাও। একবারে পরিষ্কার হয়ে গেলে তারপরে আমি এসে আমি পোগোটা পরিয়ে দিতাম, নাইটিটা পরিয়ে দিতাম। অনেক সময় লক্ষ্মীটি পারতো না, তারপরে উঠিয়ে একটু উঁচু, মানে অনেক সময় নিচের দিকে নেমে যেত, তো বডিটা আবার তুলে ওপরের দিকে ওঠাতে হতো। সেটা আবার আমার যে দিদি থাকতো সেই দিদি আবার পারতো না, আমি তুলেই দিতাম। আমি বলতাম তুমি আমায় ডাকবে। অনেক সময় লক্ষ্মীদিকে বলতো যে তুই পারবি না, তুই মামনিকে ডাক, ও করে দেবে। আমি গিয়ে করে আসতাম। তো যাই হোক, সেদিন সকালে আমি করতে যাব, তো বললো দিদি আর একবার পটি করেছিল তোমার সকাল 5:30 নাগাদ, তো সেটাও ছাড়ানো হয়ে গেছে। তারপরে বলছে দিদি আবার পটি করেছে। আমি বললাম তুমি তাহলে পরিষ্কার করো, আমি তাহলে আসছি। আমি তখন রান্না বসিয়েছি। ভালো কথা। পরিষ্কার করতে করতে ওনার দমটা আটকে গেছে। সে কেমন করছিল আমি তো লাইফে কখনো কাউকে দেখিনি, নীল হয়ে গেছে। লক্ষ্মীদি বলছে, উনি তো আয়া মাসি, উনি অনেক পেশেন্ট দেখেছে এইভাবে চলে যেতে। বলছে দিদি আর মনে হয় বাঁচবে না, চলে গেল। তখন আমি মামা করে চিৎকার করলাম। আমার শুধু একটাই কষ্ট যে আমার ছেলেটা ঠাম্মা রইল না, আর কিছু না। মানে আমার ছেলেটাকে তো খুব ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো। আমি এই মিথ্যে কথা বলতে পারবো না যে আমার ছেলেটাকে ভালোবাসতো না। ছেলেটাকে ভালোবাসতো, অনেক ভালোবাসতো, প্রচুর। ছেলে যা চেয়েছে, ছোট থেকে যা চেয়েছে, ও ঠাম্মা এই গাড়িটা দিতে হবে। গোলঘরে মেলা বসতো, গোল পার্কে, ওখানে গিয়ে যেটা বলবে আমি বারণ করতাম তুমি এগুলো দেবে না, তাও দিত। বলতো ভাইয়ের বেলায় কোনো কিছু নেই। ভাইয়ের বেলায় এই ফেব্রুয়ারির 9 তারিখে ছেলের ওই আঁকার মানে রং দরকার 1000 টাকা, আমি দেব, তোরা কিন্তু দিবি না। সে 1000 টাকার রং কিনে দিয়েছে। মানে ছেলের ক্ষেত্রে না উনি কখনো কার্পণ্য করতো না, ছেলেকে এতটাই ভালোবাসতো।
মানে এটাই কষ্ট যে ছেলে ঠাম্মা রইলো না, ভালোবাসতে পারবে না, এটাই খারাপ লাগে। তো কিছু তো করার নেই। তা আমি ভাবলাম যে না, তোমাদেরকে জানানোর দরকার, তাই জানাতে আসলাম। এতদিন জানাইনি, ওই অবস্থায় ছিলাম, ভালোও লাগতো না, নিজের কষ্ট পাচ্ছিল। তার থেকে আমি মনে করলাম মানে আমাকে বলতো মানে ভগবানকে গিয়ে বল আমাকে যেন তাড়াতাড়ি নিয়ে নেয়। প্রচুর কষ্ট পাচ্ছিল, দুদিকে বেড শুরু হয়ে গেছিলো, একদিকে কমে গেছিলো আর একদিকে না বেড়ে গেছিলো, কারণ ওই কাতে বেশি শুয়ে থাকতো। তো এবার যেদিন মারা যাবে সেদিনকে আবার একটা বেড শুরু হয়ে গেছিলো। আর ওই বেড শুলের যে কি যন্ত্রণা, কি জ্বালা, মানে পোড়া ঘায়ের মতো জ্বালা ওটা। হ্যাঁ, আমরা হয়তো ফিল করতে পারি না, কিন্তু এই মানে ফিল করতে পারি যে কতটা জ্বালা, হয়তো সেই জ্বালাটা উনি বুঝতে পারছে যে কতটা জ্বালা। যাই হোক, এই হচ্ছে, চলে গেছে। কিন্তু মানে কি বলতো, আমরা সন্তানরা সবসময় চাই আমাদের বাবা মা সবসময় বেঁচে থাকুক, সবসময় চাই। কেউ তো চায় না চলে যাক। নিজের বাবা চলে গেছে, অনেক কম বয়সে তো চলে গেল, বাবার জন্য আজও কষ্ট লাগে। যার বাবা মা তার বেশি কষ্ট লাগে। আজকে দেখো, আমার যতটা না কষ্ট হবে পার্থর বেশি কষ্ট হবে, কারণ তার তো বাবাও চলে গেছে, তার মাও চলে গেছে, তার তো আর মাথার উপর কেউ নেই। যেদিন কাটে যায় সেদিন পার্থ মানে মাকে ঢুকিয়ে দিল। তো আমি না, পার্থ বললো মামনিকে দেখিয়ে, মামনিকে নিয়ে যাস না, আমি আবার ওইগুলো দেখতে পাই না। আমার শ্বশুরের বেলা আমি দেখেছিলাম, ভীষণ ভয় পেয়েছিলাম। তারপর আমাকে বললো তুমি যেও না, দেখার দরকার নেই। আমি না যেতে পারিনি, দেখতে পাইনি। পার্থ মাকে ঢুকিয়ে দিয়েছো, খুব কান্নাকাটি করছিল। তা আমি ওকে কি ইয়ার্কি করে বলছি কি, তুমি আমার আজকে থেকে আমি তোমার গার্জেন, তোমাকে থেকে এবার থেকে আমি তোমায় যা বলবো তুমি কিন্তু তাই শুনবে, তোমার গার্জেন তো আর কেউ রইলো না, আমি তোমার এখন গার্জেন, বলো। ইয়ার্কি করছিলাম, ও খুব কাঁদছিল, তাই ইয়ার্কি করছিলাম। আর একটা খারাপ লাগে যখনই কিছু হয়, মামনি দেখ আমাকে এই বলেছে, মানে কাজের মাসিরা, কাজের মাসি ধরো বাসন মাজা যে মাসি কিছু বললে, রান্নার মাসি কিছু বললে, মামনি আমাকে এই বলেছে, মামনি আমাকে ওই বলেছে। আরে ঠিক আছে, তুমি চুপ করে বসো, আমি গিয়ে বলবো। আমি গিয়ে বলতাম, তোমরা কেন এরকম বলেছো, তোমরা পারবে না, ঠিক আছে বলে দাও। তোমাদের রান্না, সত্যি কথা বলতে অনেক রান্নার মাসি তো ভালো রান্না করতে পারতো না, তো অনেক সময় ভালো রান্না করতে পারতো না বলে ফেলতো। এবার রান্নার মাসিটা উল্টে আবার আমার শাশুড়িমাকে বলতো। আমি তখন বললাম ঠিক আছে, উনি বলেছে, উনি বয়স্ক মানুষ, তোমরা আমাকে বলতে, আমি তো আসি, আমাকে বলতে, আমি আবার বলতাম। তাহলে এইভাবে রান্না করবে, কি বলো তো, বরাবরই তো ভালোভাবে রান্না করে খেয়ে এসছে, এইসব খাবার না উনি খেতে পারে না। আমি তো যখন বিয়ে করে প্রথম ওই বাড়িতে যাই, আমি এমন ঝোল ঝোল রান্না করেছি, আমাকে পুরো ওপেন বললো, মানে তুই রান্না জানিস না? আল্লাহ না, আমি সব ঝোল রান্না জানি। আজকে যাই রান্না করি, আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলি, আমি যেটুখানি রান্না করি, যাই করি, আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শেখা সমস্ত কিছু। আজকে ঘর গোছানো বলো, ঘর গোছানোর কিছুটা তো মায়ের থেকেও শিখেছি, আবার শাশুড়ি মায়ের থেকেও আমি কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। বলে না, একসাথে যদি হাতাখুন্তি লাগে, খোটাখুটি অবশ্যই লাগবে, আমারও লেগেছে। কিছু শিখেওছি, এমন না যে কিছু শিখিনি, কিছু শিখেওছি। কিন্তু আর চলে গেছে, কিন্তু আজকে এই জায়গাটা খুব খারাপ লাগে যে আমাকে তো আর বলবে না, মামনি তুই আয়, মামনি তুই কবে আসবি, মামনি ভাইকে নিয়ে আয়, মামনি এটা করে নিয়ে আয়, এই জায়গাগুলো তো আর বলবে না, খারাপ লাগে। যেদিন চলে যায় সেদিন শুধু একটা কথাই বললাম, যেখানেই থাকো ভালো থাকো। আমার বাবাকেও বলেছিলাম, যখন আমার বাবা চলে যাচ্ছিল, মানে বাড়ি থেকে নিয়ে যখন রত্নেশ্বরে নিয়ে যাচ্ছিল, তখন এই কথাটাই বলেছিলাম, তুমি যেখানেই থাকো ভালো থাকো। ওনাকেও তাই বললাম, ভালো থাকো। আমরা জানি না মানে মৃত্যুর পরে কোন জায়গায় যায় আমরা জানি না, কিন্তু আমরা তবুও বলি যে আত্মা মরে না বলে। এটা আমিও তো পড়ে এসেছি যে আত্মা মরে না, তা আমিও তাকে বললাম ভালো থাকো, কি আর বলবো। তাই তোমাদেরকে বলে দিলাম, এটাই হচ্ছে কথা, যে উনি আর নেই, কষ্টও পাচ্ছিল। আজকে হচ্ছে ঘাট ছিল আমাদের যেহেতু ব্রাহ্মণ, আমরা 10 দিনে ঘাট থাকে, কালকে শ্রাদ্ধ শান্তি রয়েছে, আর মানে বিশ্রামের পর তো আমাদের মৎস্যমুখ থাকে, তো বিশ্রামটা আর নিইনি। শনিবারে অনেকেই ধরো খেতে আসতে পারবে না, ওর জন্য বিশ্রামটা আর নিইনি।
আর সেইভাবে ওই জাঁকজমক করে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে পারি না। ওটা সত্যি কথা বলতে আমাদের মন থেকেই ইচ্ছে করে না। একটা কথা কি, আমি সবাইকে এই কথাটা বলবো, বাবা মার জন্য এগুলো করার সত্যি কোনো দরকার নেই। যেটা শ্রাদ্ধ শান্তি, এটা সত্যি অবশ্যই দরকার, কারণ তার আত্মার শান্তির জন্য। আমার মা আমাকে বলেছিল যখন আমি আমার বাবার কাজ করব না বলেছিলাম, মানে ঘাটে গিয়ে আমি আমার বাবাকে মানে জল দেব না, এই কথাটা বলেছিলাম। আমার মা তখন আমাকে বলেছিল যে না, জলটা দিতে হয়। তো সেই জন্য আমি বলবো আত্মার শান্তিটা সত্যিই দরকার। আর বলবো এইখানে এই তীর্থস্থানে গিয়ে, ওই তীর্থস্থানে গিয়ে, কুম্ভ মেলায় গিয়ে সত্যি বাবা মার ইয়ে করা যায় না, পুণ্য অর্জন করা যায় না। বাবা মাকে সেবা করলে বা বাবা মার মানে যেটা দরকার, বা বাবা মা যখন বিছানায় পড়ে যায় তখন যদি আমরা সন্তানের মতো তাকে লালন পালন করি, তার থেকে পুণ্য সত্যি কথা বলতে এই জগতে আর কেউ দিতে পারবে না। এটা আমার মনে হলো, তাই আমি বললাম। সত্যি কথা বলতে আমি আমার শাশুড়ি মাকে আমি আমার মেয়ের মতোই দেখেছিলাম। রাত জাগতে হতো, যদি আমার একটা মেয়ে থাকতো তার জন্য তো আমাকে পার্থিবের জন্য যেমন রাত জেগেছি, তো আজকে আমার একটা যদি মেয়েও থাকতো ছোটো, তার জন্য তো আমাকে রাত জাগতে হতো। তো রাতও আমি জেগেছি, বসে বসে অর্ধেক রাত আমি জাগতাম, অর্ধেক রাত তো পার্থ জাগতো, বললামই। মেয়ের মতো দুজন মানে লালন পালন করেছি, মানে ও বাবা আর আমি মা হয়ে গেছিলাম আমার শাশুড়ি মায়ের। একদম আমার যে কাজের দিদি, লক্ষ্মী দিদি, সেও বলতো যে তোমার বৌমা কিন্তু তোমার বৌমা না, তোমার বৌমা হচ্ছে তোমার মা। আর আমি বলতাম তুমি আমার মেয়ে না, খেয়ে নাও, বকাও দিতাম। লাস্টে দই দিয়ে যখন ভাত খেত, কোনো মাছ খেতে চাইতো না, মাছ বলতো যে মানে এই মাছটা এনে দিবে, আমি খাবো, আমি এনে করে দিতাম, কিন্তু খেতে পারতো না, তখন বকা দিতাম কেন খাবা না, একটুখানি খাও, দরকার তো, তোমার গায়ে রক্ত নেই তো। তখন বকতাম, মেয়ে তো আমার মেয়ে, তোর জন্য বকতাম। কষ্ট লাগে, চলে গেছে, ঘরটা এসে ফাঁকা দেখছিলাম, মানে বাবাও যখন চলে গেছিল না, দেওয়ালগুলো হাত দিয়ে বলতাম যে আমার বাবা, এই দেওয়ালগুলো তো মানে আমার বাবার সাথে তো আমিও করেছি বলো, এই দেওয়ালগুলো ধরে ধরে কাঁদতাম যে আমার বাবা হয়তো এই দেওয়ালে রয়েছে, আমার বাবা হয়তো এই সাইডে রয়েছে, আমার বাবা হয়তো ওই সাইডে রয়েছে। জানি চিরস্থায়ী কেউ নয় পৃথিবীতে, ওর জন্য মাটাকে খুব ভালোবাসি। জানো আমার মাটাও কিন্তু আমার কাছে আমার মেয়ে, আমি আমার মাকে হয়তো মা বলে রাখি, তো আমার মাটাও আমার কাছে মেয়ে হয়ে গেছে। সত্যি আমার মাকেও আমি অনেক ভালোবাসি। আমার মা আমার বাড়িতে রয়েছে, কাজবাজ রয়েছে, ঘর গোছাতে হচ্ছে, ওগুলো কালকে তোমাদেরকে দেখাবো। আমাদের যেহেতু ঘাট কাজ রয়েছে, তো এই যে জামা কাপড়গুলো তো ধরতে পারবো না, আমার মা সব কিছু পরিষ্কার করেছে। আজকেও যেতে পারিনি, কালকেও যেতে পারবে না, পরশুদিনও যেতে পারবে না, বাড়িতে রয়েছে, কালকে দেখাবো। আমি শুধু এইটুখানি বলতে আসলাম, তোমাদেরকে আপডেট দিতে আসলাম। যখন সুখগুলো শেয়ার করি, দুঃখটাও তো শেয়ার করা উচিত। আমরা জানি আমরা কেউ চিরস্থায়ী না, আজ আছি কাল নেই, চলে যাব, তবু। তো চলো আজকের মতো এখানেই, কাল যদি কোনো কাজবাজ হয়, আমি জানি না এই ভিডিওটা কখন পোস্ট করব তোমাদের কাছে, এখন এডিট করে দেখি, যদি পারি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো কাল দেখা হচ্ছে।